পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল এলকেট্রাস, যেটা কিনা সমুদ্রের মাঝে একটা দ্বীপের মধ্যে রয়েছে, যেখান থেকে একই রাতে 3 জন কয়েদি পালিয়ে যায়। কিন্তু কিভাবে? সেই জেলের চারপাশে রয়েছে ভয়ানক সমুদ্র এবং রয়েছে সবচেয়ে বেশি নিরাপত্তা। কিভাবে 3 জন কয়েদি একই সাথে একই রাতের মধ্যে সেই জেল থেকে পালিয়ে যায়, এরকমই একটা সত্য ঘটনার উপর নির্মিত মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি আজ আমি। মুভির শুরুতে আমাদেরকে ফ্র্যাঙ্ক মরিস নামের একজন ভয়ানক অপরাধীকে দেখানো হয়, যাকে অ্যালকাট্রাস জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যালকাট্রাস জেলটি সমুদ্রের মাঝে একটি দ্বীপের মধ্যে তৈরি করা হয়েছে, যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। তবে ফ্র্যাঙ্ক তো জেল থেকে পালানোর জন্যই বিখ্যাত ছিল। সে আজ পর্যন্ত অনেক জেল থেকে সফলভাবে পালিয়েছে, কিন্তু অ্যালকাট্রাস জেল থেকে পালানোর জন্য কয়েদি আজ পর্যন্ত চিন্তাও করেনি। আর পালানো তো দূরের কথা, জেলে পৌঁছানোর সাথে সাথে ফ্র্যাঙ্ককে অনেক ভালোভাবে তল্লাশি করা হয় এবং তল্লাশি শেষে তাকে তার সেলে পাঠানো হয়, যেখানে তার বাকি জীবনটা পার করতে হবে। পরের দিন সকালে নাস্তা করার সময় লিটমাস নামের একজন বৃদ্ধ কয়েদির সাথে ফ্র্যাঙ্কের পরিচয় হয়, যে কিনা একটা ইঁদুরকে পালতু করে রেখেছিল। লিটমাসের সাথে কথা বলার সময় ফ্র্যাঙ্কের নজর উলফ নামের একটা কয়েদির ওপর পড়ে, যে কিনা তাকে উত্তপ্ত করতেছিল, কিন্তু সে তার দিকে খেয়াল করে না এবং লিটমাসের সাথে কথা বলা চালিয়ে যায়। কিছুক্ষণ পরেই তাকে ওয়ার্ডেনের রুমে ডাকা হয় কিছু কথা বলার জন্য। ওয়ার্ডেন তাকে একরকম ধমকের সুরেই পড়ে যে এখান থেকে পালানোর কোনো চেষ্টা করবে না, কারণ অনেক কয়েদি এখান থেকে পালানোর চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হতে পারেনি। ওয়ার্ডেনের কথা বলার সময় ফ্র্যাঙ্ক একটা নীলকাটা চুরি করে নেয়, যেটা অনেক ছোট ছিল, কিন্তু সে জানতো যে এলকাট্রাসের মতো একটা জেলে এই ছোট্ট জিনিসটি অনেক কাজে লাগতে পারে। তাই সে তার বাইবেলের মাঝে নেল কাটারটি লুকিয়ে রাখে। যখন সব কয়েদিরা গোসল করতেছিল, তখন ওয়ালফ নামের ওই কয়েদিটা আবারও ফ্র্যাঙ্কের কাছে আসে এবং আবারও তাকে উত্তপ্ত করা শুরু করে। তবে এবার ফ্র্যাঙ্ক তাকে আর ইগনোর করে না, তাকে এমনভাবে মার দেয় যে সে আর কখনোই তার কাছে আসে না। এই মারামারির পরে তার একটা রিপুটেশন তৈরি হয়ে যায় জেলের মধ্যে, যার ফলে তার কাছে আর কেউ বিরক্ত করতে আসে না। ফ্র্যাঙ্ক এবার লাইব্রেরিতে কাজ করা শুরু করে, যেখানে সেই জেলখানার লাইব্রেরিয়ান ইংলিশের সাথে তার পরিচয় হয়। ইংলিশকে এখানে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে, তাই সে এখন বাহিরে যাওয়ার আর কোনো চিন্তা করে না। সেই বইগুলোকেই নিজের জীবন বানিয়ে নিয়েছে। আসলে ফ্র্যাঙ্ক ও ইংলিশের দুজনেরই হিস্ট্রির ওপর বইগুলো পড়তে খুবই পছন্দ ছিল, তাই তাদের মধ্যে খুবই তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। এসব কিছুর মধ্যে ফ্র্যাঙ্কের ডক নামের একজন কয়েদির সাথে দেখা হয়, যে কিনা খুবই ভালো একজন আর্টিস্ট ছিল। সে তার বেশিরভাগ সময় পেন্টিং করার মাধ্যমে পার করত। ডকের মতো এলকেট্রাসের মতো জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে এবং সে বলে যে এই পেন্টিংই তাকে সুস্থ রেখেছে এখানে। সেই দিনই সন্ধ্যাবেলা একজন গার্ড ফ্র্যাঙ্ককে কার্পেন্টারের কাজের কথা বলে, যেখানে সে প্রত্যেক ঘন্টা কাজের জন্য 15 সেন্ট করে আয় করতে পারবে। তবে ফ্র্যাঙ্কের জন্য সামনে আরো বিপদ ছিল। এরকমই একদিন সকল কয়েদি যখন তাদের সেল থেকে বাহিরে ছিল, তখন উলফ আরো একবার ফ্র্যাঙ্ককে মারার জন্য চলে আসে। তবে এবার তার কাছে একটা হাতিয়ারই ছিল, যেটা দিয়ে সে ফ্র্যাঙ্কের উপর আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ডক ফ্র্যাঙ্ককে সতর্ক করে এবং সে তার জ্যাকেট দিয়ে উলফকে আটকে দেয়। এসব কিছুর মধ্যে দিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং গার্ডরা যখন তাদের দুজনকে থামাতে আসে, তখন উলফ একজন গার্ডের উপর আক্রমণ করে দেয়। এর কারণে তাদের দুজনকে ডি ব্লকের সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয়। সলিটারি কনফাইনমেন্ট একদম আলাদাভাবে তৈরি করা হয়েছে, যেখানে কয়েদিদেরকে আলাদাভাবে রাখা হয়। এটা এমন একটা জেল ছিল যেখানে কোনো কয়েদি যেতে চায় না। তবে ফ্র্যাঙ্ক তো শুধু নিজের আত্মরক্ষার জন্য তার সাথে লড়াই করতেছিল এবং সেজন্য তাকে এখানে আসতে হয়। এর জন্য তার খুবই রাগ ওঠে। তাকে 2 সপ্তাহ এখানে থাকতে হয়। 2 সপ্তাহ পর যখন ফ্র্যাঙ্ককে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, ফ্র্যাঙ্ককে খুশি করার জন্য লিটমাস তার পোষা ইঁদুর দিয়ে তাকে একটা ওয়েলকাম মেসেজ দেয়। চার্লির সাথে খুবই ভালো সম্পর্ক হয়, যে কিনা একটা বড় চুরির শাস্তি কাটতেছিল। চার্লি ফ্র্যাঙ্ককে বলে যে তার বর্ডার পার হয়ে চুরি করাটাই ছিল সবচেয়ে বড় ভুল, যেটার জন্য তার শাস্তি আরো বেড়ে যায়। পরের দিন ওয়ার্ডেন কাউকে কিছু না বলে হঠাৎ করে জেলের কয়েদিদের সেল পরীক্ষা করার জন্য চলে আসে। সে তখন একটা কয়েদির সেলের ভিতর তার নিজের ছবি দেখতে পায়। প্রথমে তো এটা দেখে সে খুবই খুশি হয়, কিন্তু কিছুক্ষণ পরে সে তার গার্ডকে দিয়ে সকল পেন্টিং গুলো ডকের সেল থেকে বের করে নেয়। এটার জন্য ডক খুবই কষ্ট পায়, কারণ ডক তো এই পেন্টিং এর সাহায্যে নিজেকে ঠিক রেখেছিল। সে তার প্রত্যেকটা পেন্টিং একেই খুব খুব ভালোবাসে। ফ্র্যাঙ্ক ডককে অনেক বোঝানোর চেষ্টা করে যে এগুলো তো শুধু একটু পেন্টিংই ছিল, এটার জন্য মন খারাপ করো না, কিন্তু ডক কোনো মতে এসব কিছু মেনে নিতে পারছিল না। আর একদিন ডক কাজ করার সময় তার 3 আঙ্গুলি কেটে যায়। এটা এক প্রকার তার ওয়ার্ডেনের প্রতি একটা নীরব প্রতিবাদ ছিল। এরকমটা হওয়ার সাথে সাথেই গার্ডরা তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করে এবং সেখানে আসার জন্য বলে। এসব কিছুর পর ফ্র্যাঙ্ক যখন রাতের বেলা তার সেলে চলে আসে,
তখন সে তার সেলে একটা তেলাপোকাকে দেখতে পায়। এটা দেখে সে মনে মনে ভাবতে থাকে এই বেনটা হয়তো বাহিরে যাওয়ার কোনো রাস্তা হতে পারে যেখান থেকে এই তেলাপোকাটি এসেছে। তখন ইংলিশ ফ্র্যাঙ্কের কাছে এসে বলে যে ওয়ার্ডেন ডকের পেন্টিং গুলো বাহির করে দিয়েছে কারণ তার নিজের পেন্টিংটা তার কাছে পছন্দ হয়েছিল না। আরেকদিন খাবার খাওয়ার সময় জন ও ক্লেন্স নামের দুই ভাইয়ের সাথে ফ্র্যাঙ্কের সাক্ষাৎ হয়। তারা দুই ভাই তাকে আগের জেল থেকেই চিনে যেখানে তারা একসাথেই ছিল। তাদের কথা বলার মধ্যে তারা এলকেট্রাস সম্পর্কে কথা বলতেছিল যে এই জেল থেকে পালানো কেমন ভাবে অসম্ভব, কেননা এই জেলের চারপাশেই রয়েছে সমুদ্র। তাদের এই কথা বলার মধ্যে দিয়ে ফ্র্যাঙ্কের মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং সে এখন একটা ইতিহাস করতে চেয়েছিল। সেই জেল থেকে পালানো প্রথম কয়েদি হতে চায়। সেই রাতে ফ্র্যাঙ্ক ওয়ার্ডেনের ঘর থেকে যে নীল কাঁটাটি নিয়ে এসেছিল সেটা দিয়ে সে তার সেলের যে গ্রিলটা রয়েছে তার পাশের সিমেন্টগুলো খোদা শুরু করে। যখনই সে গার্ডের পায়ের আওয়াজগুলো শুনতে পেত তখনই সে তার নীল কাঁটাটি বাইবেলের মাঝে রেখে দিত এবং গার্ডদের কোনো কিছু বুঝতে দিত না। এরকমটা আস্তে আস্তে করার মধ্যে দিয়ে তার কাজ সফল হতেছিল। এরকমটা করার মধ্যে দিয়ে গ্রিলের আশেপাশের সিমেন্টগুলো নরম হয়ে যায় এবং ভাঙা শুরু করে। এদিকে ইংলিশ ও চার্লি তাদের পরিবারের সাথে সাক্ষাৎ রুমে এসে কথা বলে, যেখানে ইংলিশ তার মেয়ের সাথে কথা বলার সময় খুব ইমোশনাল হয়ে যায় কারণ তার মেয়ে অনেক বড় হয়ে গেছে এবং সে তার মেয়ের ছোটবেলাকে দেখতে পারেনি। এদিকে চার্লি যখন তার ওয়াইফের সাথে দেখা করে এবং কথা বলে তখন সে তার বয়স্ক মা সম্পর্কে জানতে পারে এবং জানতে পারে যে তার মা আর কিছুদিনই বাঁচবে। এসব কিছু শোনার পর চার্লির মনে এলকেট্রাস জেল থেকে পালানোর চিন্তা আসে। পরের দিন নাস্তা করার সময় ফ্র্যাঙ্ক জন ও চার্লির কাছে তার জেল পালানোর বুদ্ধির কথাটা বলে। ফ্র্যাঙ্ক বলে যে লবণাক্ত পানি এবং বাতাস এই জেলের দেওয়ালগুলোকে খুবই কমজোর করে ফেলেছে, যার কারণে তারা সিমেন্ট খুঁড়ে ভেন্টিলেশন গ্রিলকে বের করতে পারবে এবং গ্রিলগুলোকে বের করে তারা পাইপের রাস্তা পর্যন্ত পৌঁছাতে পারবে এবং সেখান থেকে জেল থেকে পালাতে পারবে। তবে কথা একটাই রয়ে যায় যে জেল থেকে তো বের হয়ে যাব, কিন্তু সমুদ্র কিভাবে পার করব। ফ্র্যাঙ্ক বলে যে ক্লিয়ারেন্স এই জেলের কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করে, সে সেখান থেকে একটা দুটো করে জ্যাকেট এবং কিছু রাবারের কাপড় যদি নিয়ে আসতে পারে তাহলে আমি সেগুলো দিয়ে একটা লাইফ বোট এবং কিছু লাইফ জ্যাকেটও বানাতে পারবো। ফ্র্যাঙ্কের এই প্ল্যানটা সবার কাছেই পছন্দ হয় এবং তারা সবাই মিলে এই প্ল্যানটার উপর কাজ করা শুরু করে দেয়। সেই রাতে ফ্র্যাঙ্ক প্রতি রাতের মতনই সেই সিমেন্ট গুলোকে খোঁড়ার কাজে ব্যস্ত ছিল, কিন্তু এবার চার্লিও তার সাথে ছিল, যে কিনা তার সেল থেকে বাইরে নজর রাখতেছিল যেন কোনো গার্ড না জানতে পারে এসব বিষয়। আর এদিকে ফ্র্যাঙ্ক তার কাজ করতেছিল, কিন্তু নেল কাটারটা অনেক ছোট হওয়ার জন্য সে খুবই কষ্ট করে কিছুমাত্র সিমেন্ট খুঁড়তে পারে এবং এর জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছিল। এসব কারণে সে তার হাতে ব্যথাও পায়। এই কারণে পরের দিন সকালে সে সবাইকে তার সমস্যার কথা বলে এবং তারা বলে যে এখন আমাদেরকে বড় এবং শক্ত একটা হাতিয়ার প্রয়োজন। তখনই ফ্র্যাঙ্কের নজর পড়ে তার হাতের চামচের ওপর এবং সে তাড়াতাড়ি করে তার হাতের চামচটি তার জুতার মধ্যে লাগিয়ে সেটাকে নোংরা করে দেয়। এরপর সে গার্ডকে ডাক দিয়ে তার চামচটা ময়লা হওয়ার কথা বলে আর তারা সবাই মিলে ফ্র্যাঙ্কের সাথে বলে যে তার চামচটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। গার্ড এটার মধ্যে কোনো একটা খারাপ জিনিস দেখতে পায় না, তাই সে তাদেরকে অনুমতি দিয়ে দেয় চামচটা চেঞ্জ করার জন্য। ফ্র্যাঙ্ক যখন তার চামচটা পাল্টানোর জন্য গার্ডের কাছে যায়, জন তখন সেই গার্ডকে কথার জালে ফাঁসিয়ে দেয় এবং ফ্র্যাঙ্ক সেখান থেকে একটা বাড়তি চামচ নিজের কাছে নিয়ে নেয়। তবে এটা তার জন্য যথেষ্ট ছিল না, তাই সে লিটমাসের সাথে তার কিছু টাকার মধ্যে দিয়ে একটা ডিল করে এবং সে পরবর্তী যে জিনিসগুলোর প্রয়োজন ছিল সেগুলো তার কাছ থেকে নিয়ে নেয়। পরে ফ্র্যাঙ্ক চামচ, কয়েন এবং স্নেল কাটারটিকে গুলিয়ে একটা অস্ত্র বানিয়ে নেয়। এই হাতিয়ার দিয়ে ফ্র্যাঙ্ক এখন খুবই তাড়াতাড়ি সিমেন্ট গুলো খুঁড়তে পারছিল। এরকমই এক রাতে যখন ফ্র্যাঙ্ক কাজ করতেছিল তখন একটা গার্ড চলে আসে, যেটা চার্লি দেখতে পায় না। ফ্র্যাঙ্কের ভাগ্য ভালো যে শেষ সময় যখন গার্ডটা তার কাছে আসতেছিল ইংলিশ তাকে তার কথার মধ্যে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে নেয়, যার কারণে চার্লি ফ্র্যাঙ্ককে সতর্ক করার জন্য সময় পেয়ে যায় এবং গ্রিলে একটা খুশি মেরে ফ্র্যাঙ্ককে সতর্ক করে দেয় আর ফ্র্যাঙ্ক সাথে সাথে তার সকল জিনিসগুলো সেখানে রেখে দেয়। এসব কিছুর মধ্যে ফ্র্যাঙ্ক বুঝে যায় যে সে চার্লির উপর পুরোপুরি ভরসা করতে পারবে না। সামনের কিছুদিনের মধ্যে ফ্র্যাঙ্ক বুঝে যায় যে সেই গ্রিলের মধ্যে কিছু নাটও ছিল, যেটার জন্য তাদের নতুন কিছু হাতিয়ারের প্রয়োজন। আর এই সময়ের মধ্যেই ফ্র্যাঙ্ক যখন বাইরে যেত তখন তার পকেটের মধ্যে সেই সিমেন্ট খোঁড়াগুলো বাহিরে ফেলে দিত যাতে কেউ সন্দেহ না করে। কার্পেন্টার শপে যখন ফ্র্যাঙ্ক কাজ করতেছিল তখন সে লুকিয়ে লুকিয়ে একটা হাতিয়ার তৈরি করে নেয়। তবে তাকে এই হাতিয়ারটা নিয়ে যাওয়ার জন্য মেটাল ডিটেক্টর
ডিটেক্টর পার করতে হবে। তাই সে মেটাল ডিটেক্টর পার করার সময় একটা নষ্ট লোহার টুকরা তার হাতে নিয়ে পার হয়। মেটাল ডিটেক্টর পার হওয়ার সময় তখন যাকে গার্ড ধরে ফেলে তখন সে তার লোহার টুকরাটি তার হাতে দিয়ে দেয়, কিন্তু তার আসল হাতিয়ারটি ছিল তার জুতার নিচে। সে তার সেলে আসার পরে সেই যন্ত্রটা দিয়ে তার গ্রিলটা খুলে ফেলে আর সামনে সে পাইপলাইন গুলো দেখতে পায়। ফ্র্যাঙ্ক জানে তাদের প্ল্যানটাকে সফল করার জন্য তাদের প্ল্যানের মধ্যে আরো কিছু কাজ বাকি আছে। সে তাদের জন্য কিছু নকল মাথা তৈরি করা শুরু করে, যেগুলোর মাধ্যমে তারা গার্ডকে ফাঁকি দিতে পারবে। তাই তারা সবাই মিলে সকল জিনিসগুলো সংগ্রহ করা শুরু করে দেয়। যেখানে জনের কাজ ছিল বারবার সব থেকে কিছু চুল সংগ্রহ করা, চার্লির কাজ ছিল কিছু পেন্ট জোগাড় করা, আর ফ্র্যাঙ্ক ইংলিশের মাধ্যমে কিছু নিউজ পেপার সংগ্রহ করে। সব জিনিসগুলো সংগ্রহ করার পরে ফ্র্যাঙ্ক তার কাজে লেগে যায়। সে সিমেন্ট গুলো দিয়ে পেপারের মধ্যে নিয়ে একটা মানুষের মাথার খুলি তৈরি করে এবং তার উপর দিয়ে পেন্ট করে দেয় এবং চুলগুলো আঠা দিয়ে লাগিয়ে দেয় যাতে একদম মানুষের মাথার মতোই লাগে। তাদের প্ল্যানটাকে আরো মজবুত করার জন্য চার্লি কিছু নকল গ্রিলও বানায়, যেগুলো তারা সেখান থেকে বের হওয়ার পর সেই গ্রিলের জায়গায় লাগিয়ে দিবে যাতে গার্ডরা বুঝতে না পারে। এক রাতে ফ্র্যাঙ্ক সে একলাই উপরে যাওয়ার চিন্তা করে, তাই সে তার নকল মাথাটিকে তার বেডের মধ্যে রেখে দেয়। কিন্তু পাইপলাইন দিয়ে যখনই ফ্র্যাঙ্ক উপরে যায় তখন সে একটা লোহার দরজা দেখতে পায়, যেটা পর্যন্ত সে একা পৌঁছাতে পারবে না। আর ঠিক সেই সময় একটা গার্ড সকল সেলগুলো রাউন্ড মারতেছিল তাদের সেলগুলোকে দেখার জন্য। গার্ডটা যখন ফ্র্যাঙ্কের সেলের কাছে আসে তখন তার সন্দেহ হয়, কিন্তু সে ভিতরে গিয়ে কোনো কিছু চেক করে না। পরের দিন সকালে ফ্র্যাঙ্ক ও চার্লি তাদের গত রাতের কথা বলা শুরু করে। এদিকে জন ও ক্লিয়ারেন্স তাদের নকল মাথা তৈরি করে ফেলেছে। তারা সবাই একসাথে পালানোর চিন্তা করে এবং তারা সবাই জানে যে তারা একসাথে না গেলে সেখান থেকে পালাতে পারবে না। তারা তিনজন যখন একসাথে করে সেই লোহার দরজা পর্যন্ত পৌঁছায় তখন তারা বুঝতে পারে যে এটাকে কাটতে হবে এবং এটাকে কাটার জন্য একটা অ্যাডভান্স টুলের প্রয়োজন। পরের দিন মিউজিক ক্লাস করার সময় ফ্র্যাঙ্ক একটা পুরোনো ফ্যান দেখতে পায়। তখন এটা দেখেই সে ভাবতে থাকে যে এটাকে তারা কোনো একভাবে তাদের এই গ্রিল কাটার জন্য ব্যবহার করতে পারবে। সেই ফ্যানটাকে সেই মিউজিক ক্লাস থেকে বের করার জন্য চার্লি একটা মিউজিক ইনস্ট্রুমেন্টালের বক্সের ভেতর সেটাকে নিয়ে নেয়। পাখাটাকে পাওয়ার পরে ফ্র্যাঙ্ক সেই ফ্যানটাকে হাতিয়ার বানানো শুরু করে দেয়। হাতিয়ার বানানোর পর তারা মিলে আবারও সেই দরজার কাছে যায় এবং তাদের সেই বানানো হাতিয়ারটা দিয়ে সেই দরজাটাকে তারা কাটতে সক্ষম হয়। এই দরজাটা কাটার সময় অনেকটা আওয়াজ হয়, যে আওয়াজটা গার্ডের কান পর্যন্ত পৌঁছায়, তবে গার্ড এটার প্রতি কোনো একটা গুরুত্ব দেয় না। তারপরে তারা ঠিক করে যে মঙ্গলবার রাতে তারা এখান থেকে পালিয়ে যাবে। মঙ্গলবার সকালে ডকের সিটিতে ফ্র্যাঙ্ক একটা ফুল তার টেবিলের উপর রেখে দেয়, যেটা ওয়ার্ডেন দেখে ফেলে এবং সে ফ্র্যাঙ্ককে সেই জেলের নিয়ম কানুনগুলো বলতে থাকে আর ফুলটাকে পিষে ফেলে। ওয়ার্ডেনের এই ব্যবহারের জন্য লিটমাসের প্রচুর রাগ ওঠে, আর যখনই লিটমাস ওয়ার্ডেনের উপর আক্রমণ করতে যায় তখনই হঠাৎ করে তার হার্ট অ্যাটাক এসে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ করে ওয়ার্ডেন ফ্র্যাঙ্কের সেলটাকে তল্লাশি করতে এসে পড়ে, কিন্তু সে সেখানে কিছুই পায় না, যেটার জন্য সে খুবই রাগান্বিত হয় এবং এই রাগের বশে সে চার্লি এবং তার সেলটাকে অদল বদল করে দেয়। আর এদিকে উলফ সলিটারি কনফাইনমেন্ট থেকেও বের হয়ে গেছে। এবারও সে ফ্র্যাঙ্কের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। সে আবারও যখন ফ্র্যাঙ্কের উপর আক্রমণ করতে যাবে তখন ইংলিশ তাকে ধরে ফেলে। সেই রাতে ফ্র্যাঙ্ক, জন, চার্লি এবং ক্লিয়ারেন্স সেই পাইপের ওখানে দেখা করার কথা ঠিক করে, তবে শেষ মুহূর্তে চার্লি খুবই ভয় পেয়ে যায় এবং প্ল্যানের ভেতর না এসে সেই সেলের মাঝে হেরে যায়। তবে বাকি তিনজন তাদের প্ল্যান অনুযায়ী সামনে এগিয়ে যাচ্ছিল, আর এদিকে চার্লির চোখের সামনে দিয়ে তার মুক্ত হওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে তারা তিনজন দরজা পার হয়ে জেলের ছাদ পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তাদেরকে সেই লাইটগুলো পার হয়ে সামনে যেতে হবে। আর এদিকেও চার্লি শেষমেশ সেই জেল থেকে পালানোর সিদ্ধান্ত নেয় এবং সে পাইপের রাস্তা দিয়ে হয়ে লোহার দরজা পর্যন্ত পৌঁছায়, কিন্তু সে একা কোনোভাবেই সেই দরজা পার করতে পারবে না। এর মানে হলো সে ভয়ের জন্য তার মুক্ত হওয়ার একমাত্র রাস্তাটাকেও নিজেই বন্ধ করে ফেলেছে। এদিকে ফ্র্যাঙ্ক, জন, ক্লিয়ারেন্স সার্চ লাইট গুলো পার করে কোনো মতে জেলের দেওয়াল পর্যন্ত পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে চেক করে যে সেখানে কোনো গার্ড আছে কিনা এবং তারা চুপ করে সেই দেওয়ালটাকে পার করে নেয়। তারা তিনজন সেই দেওয়ালটাকে টপকানোর পর একটা রাস্তা পার করে সমুদ্রের কিনারা পর্যন্ত এসে পড়ে। তারা তিনজনই জানে যে এখন তাদের তিনজনকে কোন কোন কাজগুলো করতে হবে, তাই তারা চুপচাপ এবং তাড়াতাড়ি করে তাদের কাজগুলো করতে থাকে। তারা তাড়াতাড়ি করে তাদের লাইফ বোটের মধ্যে বাতাস ভরতে থাকে, যেটাকে মুখ দিয়ে ফুলানো খুবই কষ্টকর ছিল, কিন্তু তারা তাদের যান বাঁচানোর জন্য এই কাজটাকে তাড়াতাড়ি করে ফেলে। বোটটাকে তৈরি করার পরে তারা তিনজন অ্যালকাট্রাজ থেকে পালানোর জন্য সমুদ্রের মাঝে নেমে পড়ে। পরের দিন সকালে গার্ড যখন সেলগুলোকে চক্কর দিতেছিল তখন তার কাছে
সবকিছুই নরমাল মনে হয়। তবে গার্ড খেয়াল করে যে ফ্র্যাঙ্ক এখন পর্যন্ত ঘুমাতে ছিল। যখনই সে সেলের ভিতর যেয়ে তাকে চেক করে, সে দেখতে পায় যে এটা আসলে একটা নকল মাথা, এবং এটা দেখার পরে যেন জেলে একটা হাহাকার সৃষ্টি হয়ে যায়, কারণ তারা এমন একটা জিনিস দেখে ফেলেছে যেটা তারা কখনো চিন্তাও করেনি। পুরান জেলের মধ্যেই খবরটা ছড়িয়ে যায় যে 3জন ক্যাদি এখান থেকে পালিয়ে গিয়েছে। এটার পরেই তাদের 3জনকে খুবই তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করা হয়। তাদেরকে নৌকা দিয়ে এমনকি হেলিকপ্টার দিয়েও খোঁজা শুরু হয়ে যায়। তবে এসব কিছুর পরও ফ্র্যাঙ্ক, জন, ক্লিয়ারেন্সের কোনো চিহ্ন পর্যন্ত তারা খুঁজে পায় না। তারা হয়তো ভাবতে থাকে তারা এই সমুদ্রের মাঝে হয়তো মারা গিয়েছে, কিন্তু ওয়ার্ডেন মনে মনে ঠিকই জানতো যে তারা হয়তো কোনোভাবে এই জেল থেকে পালিয়ে গিয়েছে। এরই মধ্যে চারিদিকে খবর ছড়িয়ে যায় যে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল এলকেট্রাস থেকে কিছু কয়েদি পালিয়ে গিয়েছে। তাদের জেলের সম্মান রক্ষার জন্য ওয়ার্ডেন দুনিয়ার কাছে বলে দেয় যে তারা 3জন মারা গিয়েছে সমুদ্রের মধ্যে। কিন্তু আসল কথা হলো যে ওয়ার্ডেনের এই কথার প্রতি কারোই বিশ্বাস ছিল না, কারণ তারা কোনো লাশ খুঁজে পায়নি। এমনকি 1 বছর পর্যন্ত তাদের খোঁজার জন্য মিশন চালিয়ে যাওয়া হয় লুকিয়ে লুকিয়ে, কিন্তু তাদের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। আর এরই মধ্যে দিয়ে সত্যি একটি ঘটনার উপর তৈরি করা এই মুভিটি শেষ হয়ে যায়।